একটি বড় পত্রিকা যাদের বানানগুলোকে নিয়েও একটা বাংলার বেঞ্চমার্ক হিসেবে ধরা যেতে পারে যে এরা কেন লিখছে, সেই ধরনের খুব স্ট্যান্ডার্ড বাংলা পত্রিকার ক্ষেত্রেও দেখছিলাম যে জয়, এই জয় বানানের ক্ষেত্রে বহু ক্ষেত্রে জয়ের তলায় বিন্দু দেওয়া হতো। এটি আনন্দবাজার পত্রিকা এটি ব্যবহার করে। এবার এটা দেখে আমাদের মনে হয় যে এটি হয়তো আনন্দবাজার পত্রিকারই সৃষ্টি, কিন্তু তা একেবারেই নয়। এর ইতিহাস কিন্তু আরও অতীত। 1936 সাল কলকাতা বিশ্ববিদ্যালয় একটি বানান সংস্কার করেছিল, সেখানে কিন্তু এই কথাটি ছিল, জয় নিচে ফুটকি দেওয়া যেতে পারে। আনন্দবাজার সেটি গ্রহণ করেছে। সুতরাং আনন্দবাজার কিন্তু এটি তৈরি করেনি। প্রকৃতি এবং বর্ণমালা এই দুটো নিয়ে ভিডিও করার যে ইচ্ছা, এটা কি মানে আপনি একজন ডিজিটালে একজন কন্টেন্ট ক্রিয়েটার হবেন বলে করেছিলেন, নাকি একদম নিখাত মজার ছলে শুরু করা? তো মজার ছলেই প্রথম একটি ভিডিও তৈরি করলাম এবং প্রথম ভিডিওই মিলিয়ন ভিউজ। প্রচুর মানুষের কাছ থেকে উৎসাহ পেলাম তখন। সেইখান থেকেই আর কি যাত্রা শুরু। আমাদের স্বরবর্ণে যে বর্ণগুলো আমরা দেখি, অ তারপরে পাই আ, জোড়া কিন্তু, হ্রস্বই দীর্ঘই জোড়া কিন্তু। তো এরকম আরও অনেকগুলো ছিল। বিদ্যাসাগর মহাশয় কী করলেন, ওই বাড়তিগুলো যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো বাদ দিলেন। বিদ্যাসাগর মহাশয় অনেক আধুনিকভাবে লিখতে পারলেন বলে বর্ণ পরিচয়টাই থেকে গেল। আর মদনমোহন তর্কালঙ্কারের যে শিশু শিক্ষা ছিল, সেখানে অনেক সেই বহু পুরনো শব্দ যেগুলোর আর কোনো ব্যবহার নেই, সেইগুলো ছিল বলে সেটা আর আজকের ডেটে অতটা প্রাসঙ্গিক নয়। যেহেতু কথাগুলি বারবার আসছে, শিশু শিক্ষা, আমার দর্শকদের একটি কথা জানিয়ে রাখি, পাখি সব করে রব রাতি পোহাইল, এই কবিতাটি ওই শিশু শিক্ষা বইয়ের অংশ। 1849 বিদ্যাসাগরের বন্ধু মদনমোহন তর্কালঙ্কার লিখছেন। 1855 বিদ্যাসাগর বর্ণ পরিচয় লিখছেন। একই মুদ্রণ যন্ত্রে কিন্তু দুটো বই বের হচ্ছে। সেই বর্ণ পরিচয়টা যে এলো, সেখানে কিছু বিপ্লব ঘটে গেল। প্রকৃতি নিয়ে যে আপনার কাজ, বাংলা ভাষার সাথে নেচার দুটো খুব আলাদাও বলবো না, আবার খুব একও বলবো না, এই দুটোকে মেলালেন কি করে? যদি বলি, অনেকেই কিন্তু মানবেন আমার কথা। প্রথমেই অনেক ধন্যবাদ প্রকৃতি থেকে স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে প্রকৃতি থেকে এই স্টুডিওতে ডাকার জন্য। আমি জিজ্ঞেস করবো যে আপনার যে ভিডিও টপিক এবং আপনার যে ভিডিওগুলো হয়, যেগুলো আমরা দেখি, সেগুলো খুবই ইন্টারেস্টিং আমার নিজের ব্যক্তিগতভাবে রেখেছে। আমি জানি না বাংলা নিয়ে কাজ করেন, ইন্টারেস্টিং বলবো নাকি অন্য কোনো শব্দ বলবো যে খুব আকর্ষণীয় লাগে, ঠিক আছে। তো যাই হোক, যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনি আমাকে একটা কথা বলুন যে এই প্রকৃতি এবং বর্ণমালা এই দুটো নিয়ে ভিডিও করার যে ইচ্ছা, হ্যাঁ, বা ভাবনা চিন্তা, এটা কি মানে আপনি একজন ডিজিটালে একজন কন্টেন্ট ক্রিয়েটার হবেন বলে করেছিলেন, নাকি একদম নিখাত মজার ছলে শুরু করা? লকডাউন। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটারের জন্মের মতো আপনারও লকডাউনে জন্ম। লকডাউনে বসে রয়েছি, ভয়ে আছি, ছেলে মেয়েদের বাইরে বের করতে পারছি না, নিজে বাইরে বেরোচ্ছি না, কি করব। তো মজার ছলেই প্রথম একটি ভিডিও তৈরি করলাম এবং প্রথম ভিডিওই মিলিয়ন ভিউজ এবং প্রচুর মানুষের কাছ থেকে উৎসাহ পেলাম তখন। সেইখান থেকেই আর কি যাত্রা শুরু। কিন্তু এটা আমার প্রফেশন নয়, আমি আনন্দ পাই এই কাজটি। আপনি শিক্ষকতার সাথে যুক্ত বলছিলেন, যেটা আমি এই সূত্রেই একটু ছাত্রের মতো আপনাকে জিজ্ঞেস করবো। সেটা হচ্ছে যে এই যে আমরা বলি না যে কি, সো এই যে কি, এই কিতে কয় হস্যই কি আর কয় দীর্ঘই কি, বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের একটা সব থেকে বড় কনফিউশন থাকে, সেটা হচ্ছে হস্যই আর দীর্ঘই এর কনফিউশন, যেটা নিয়ে প্রায় মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো সম্পর্ক হয়ে গেছে এখন। সো এই কয় হস্যই কি আর কয় দীর্ঘই কি, এই দুটোর মধ্যে তফাৎটা কি? ব্যাপারটি কি জানেন তো, এটি সত্যি আমি এই বিষয়টি নিয়ে 2-3 বার আলোচনা করেছি এবং প্রত্যেকবারই কিন্তু প্রচুর মানুষ এটি দেখেন এবং বলেন যে উপকৃত হয়েছি। বিষয়টি আমার মতে জানাও প্রয়োজন এবং জানতে গেলে বেশি পরিশ্রম লাগে না, 1 মিনিটের একটি আলোচনা শুনলেই বোঝা যায়। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি দুপুরবেলায় খেয়েছেন কি,
আপনি কিভাবে উত্তর দেবেন? মাথা নেড়ে উত্তর দেবেন, ঘাড় নেড়ে উত্তর দেবেন, অথবা কি বলবেন? হ্যাঁ অথবা না। খেয়ে থাকলে বলবেন হ্যাঁ খেয়েছি, না খেয়ে থাকলে বলবেন খাইনি। অর্থাৎ এই যে কি, ভাত খেয়েছো কি, হ্যাঁ অথবা না দিয়ে সারতে পারছি, অথবা ঘাড় নেড়েও সারতে পারছি। এই কিতে আমরা হ্রস্ব ইকার লাগাবো, কয় হ্রস্ব ইকার। আর যেখানে আমরা ঘাড় নেড়ে অথবা হ্যাঁ না এর মাধ্যমে উত্তর দিতে পারবো না, যদি আপনাকে জিজ্ঞাসা করি আমাদের ভারতের রাজধানী কি, আপনি হ্যাঁ না দিয়ে উত্তর দিতে পারবেন না, ঘাড় নেড়ে উত্তর দিতে পারবেন না। আপনাকে অতিরিক্ত একটি শব্দের প্রয়োজন হবে। এই অতিরিক্ত শব্দের প্রয়োজন হলেই আমরা সেখানে কয় দীর্ঘ ইকার ব্যবহার করব। তো আশা করি এইটুকু আলোচনা শুনলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। না সেইটা তাহলে হর্ষই আর দীর্ঘই কি নিয়ে এই যে কনফিউশন, এটা কি শুধু কি শব্দের জন্যই প্রযোজ্য, না নাকি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লজিক কাজ করে? মানে ইন জেনারেল আমরা যেটা শুনেছিলাম যে যেখানে ইটা একটু হালকা হবে সেটা হর্ষই, আর যেটার ইটা একটু খুব দৃঢ় হবে সেটা হচ্ছে দীর্ঘই। ব্যাপারটা নামে কিন্তু তাই বোঝায়, হ্রস্ব ই। হ্রস্ব মানে কি? ছোট। ছোট ই। দীর্ঘ ই মানে বড় ই। অর্থাৎ আমি যদি মুখে বলি ই ই ই, ছোট করে বললাম, এটি হচ্ছে হ্রস্ব, আর ই এটি হচ্ছে দীর্ঘ। এটি তো তফাৎ। এবং আপনি যদি সংস্কৃত পড়েন অথবা আপনি যদি হিন্দি ভাষায় পারদর্শী হন, তাহলে দেখবেন ওদের ওখানে কিন্তু এই তফাৎটা রয়েছে। হ্রস্ব ইকে ছোট করে বলতে হবে, দীর্ঘ ইকে বড় করে বলতে হবে। কিন্তু আমাদের বাংলা ভাষায় আমরা বর্ণমালায় রেখে দিয়েছি, বানানে রেখে দিয়েছি, উচ্চারণে দুটোরই এক। না আমরা উচ্চারণেও উল্টো পাল্টা করি তো। হ্রস্বই আর দীর্ঘই তো বলে না লোকে, হর্ষই দীর্ঘই বলে। সেটাও ফলে আপনি এই যে শব্দের যে উচ্চারণ, সেটা দিয়ে তো এটাও ব্যাখ্যা পাবেন না যে এটার মানেটা কি। কারণ যদি আমি আপনাকে বলি যে হর্ষই, তো হর্ষই এর তো কোনো না, আপনি কিন্তু হ দিয়ে শুরু করেছেন, উচ্চারণটা হচ্ছে হর্ষ। হর্ষ অনেকেই বলেন, কিন্তু আপনি এই শব্দটা শুধুমাত্র কিছু মানুষ বলেন তা নয়, বহুমান প্রায় প্রতি মানুষ বলে। হ্যাঁ, হর্ষ দীর্ঘ। হ্যাঁ, এবার আপনি তো বেশ প্রমিত মানে শিক্ষিত বাঙালিকে বলতে শুনেছি। এবার আপনি যদি বলেন রস্যই, আমি রস্যইও বলতে শুনেছি, এবং আরও এদিক ওদিক করে এই বর্ণটির নাম কিন্তু বলেন অনেকে। কিন্তু বানানে তফাৎ রেখেছি আমরা। নদী বানানে আপনি হ্রস্ব ইকার দিতে পারবেন না, দীর্ঘ ইকার দিয়েই লিখতে হবে। কিন্তু এই জায়গায় একটি নব সংযোজন এসে গেছে। সেটি হচ্ছে এই, আমি যদি একটি সহজ উদাহরণ দিয়ে বলি, শ্রেণী বানান কি? আমরা যারা একটু বয়স্ক তারা বলবো শ্রেণী বানান দীর্ঘ ইকার দিয়ে লিখতে হবে। কিন্তু আমরা জানি যে বর্তমানে বানানটি পরিবর্তিত হয়ে গেছে। বর্তমানে কিন্তু শ্রেণী বানান হ্রস্ব ইকার দিয়ে লেখা হচ্ছে। বিষয়টি কি? গভীরে যেতে গেলে সমস্যা। 1936 সাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি বানান বিধি সংস্কার করে। সেই বানান বিধিতে দেখা যাচ্ছে, অর্থাৎ সেই নিয়মকে সামনে রেখে অভিধান যদি আমরা খুলি, সেখানে শ্রেণী বানান দুটিই পাবো, হ্রস্ব ইকার দিয়েও লেখা হচ্ছে, দীর্ঘ ইকার দিয়েও লেখা হচ্ছে। অর্থাৎ সংস্কৃতে শ্রেণী বানান দুটোই শুদ্ধ, হ্রস্ব ইকার দিয়েও লিখতে পারবেন, দীর্ঘ ইকার দিয়েও লিখতে পারবেন। কিন্তু আমাদের উচ্চারণ কি? হ্রস্ব দীর্ঘ দুটোরই উচ্চারণ এক। আমরা দীর্ঘ ইকারেরও উচ্চারণ ছোট করে করি। তাহলে যেহেতু আমাদের প্রবণতা হ্রস্ব ইয়ের দিকে, এবং দুটোই যেহেতু ঠিক, দীর্ঘ ইকার দিয়ে লেখো আর হ্রস্ব ইকার দিয়ে লেখো, দুটোই ঠিক, তাহলে তো আমরা একটিকে গ্রহণ করতে পারি। সেই জন্য এই ধরনের যে সমস্ত শব্দ রয়েছে, দুটো বানান সংস্কৃতে শুদ্ধ, হ্রস্ব ইকার দীর্ঘ ইকার দুটোই যেখানে শুদ্ধ, আমরা একটিকে নিয়েছি। সেই জন্য আমরা আগে লিখতাম দীর্ঘ ইকার দিয়ে, কিন্তু অভিধানে কিন্তু হ্রস্ব ইকার দিয়েও ছিল শব্দটা। বর্তমানে হ্রস্ব ইকার দিয়ে লেখা হচ্ছে। তার মানে এই নয় আমি যে কোনো শব্দ হ্রস্ব ইকার দিয়ে লিখে দেব। যেমন নদী বানানে কিন্তু কোনো বিকল্প নেই, ওখানে নদী বানান সংস্কৃতে একটিই শব্দ রয়েছে দীর্ঘ ইকার দিয়ে, সুতরাং আপনাকে কিন্তু ওটা দীর্ঘ ইকার দিয়ে লিখতে হবে। তাহলে এই সূত্র ধরে আরও বিভিন্ন শব্দ যেগুলো রয়েছে, যেগুলোর হয়তো বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে আসছে, যেমন আমরা
আপনার সাথে যখন কথা হচ্ছিল আপনি বলছিলেন যে বহু জায়গায় বা বেশ কিছু জায়গায় মানে একটি বড় পত্রিকা মানে যাদের বানানগুলোকে নিয়েও একটা বাংলার একটা ল্যান্ডমার্ক হিসেবে বেঞ্চমার্ক হিসেবে ধরা যেতে পারে যে এরা কেন লিখছে, সেই ধরনের খুব স্ট্যান্ডার্ড বাংলা পত্রিকার ক্ষেত্রেও দেখছিলাম যে জয়, এই জয় বানানের ক্ষেত্রে বহু ক্ষেত্রে জয়ের তলায় বিন্দু দেওয়া হতো, কিন্তু অথচ আমরা যে বর্ণ পরিচয়ে পড়েছি তাতে কোনো মানে রয়ের নিচে বা ডয়ের নিচে মানে বয়ের নিচে বিন্দু দিয়ে র, ডয়ের নিচে বিন্দু দিয়ে র, সেগুলো আমরা দেখেছি, কিন্তু জয়ের নিচে বিন্দু দিলে কি হয় সেটা? এটি আনন্দবাজার পত্রিকা এটি ব্যবহার করে এবং আনন্দবাজারকে দেখা দেখি আরও কয়েকটি পত্রপত্রিকা এটি ব্যবহার করেন। এবার এটা দেখে আমাদের মনে হয় যে এটি হয়তো আনন্দবাজার পত্রিকারই সৃষ্টি, কিন্তু তা একেবারেই নয়। এর ইতিহাস কিন্তু আরও অতীত। আমি যে বললাম একটু আগে 1936 সাল কলকাতা বিশ্ববিদ্যালয় একটি বানান সংস্কার করেছিল, সেখানে কিন্তু এই কথাটি ছিল, জয়ের নিচে ফুটকি দেওয়া যেতে পারে। আনন্দবাজার সেটি গ্রহণ করেছে। সুতরাং আনন্দবাজার কিন্তু এটি তৈরি করেনি এবং আপনি ইতিহাসের আরো আগে গেলে এটা নিয়ে আলোচনা পাবেন। আচ্ছা, এটা আনন্দবাজারের সৃষ্টি নয়। না, আমি সেটাই জিজ্ঞেস করছি, এই জয়ের নিচে ফুটকির অর্থটা কি? দেখুন, আমি যদি বলি জামা বানান কি, বর্গীয় জয় আকার ময়াকার, জামা জ জ জ, এবার জয়ের নিচে যদি একটি ফুটকি লাগিয়ে দিই তাহলে তার উচ্চারণ কেমন হবে? এই তো ব্যাপার। তখন হবে জ। আচ্ছা, জ প্রথমে বলছিলাম জ, পরেরটি হচ্ছে জ। তো এই জটাই আমরা কোথায় লাগাই? ধরুন আমি একটি সহজ উদাহরণ দিয়ে যদি বলি, চিড়িয়াখানাকে ইংরেজিতে কি বলে? ZOO। ওই যে আপনি জু বলছেন, অর্থাৎ যে উচ্চারণটি আপনি করছেন সেটি কিন্তু জয়ের নিচে ফুটকি দিয়ে হয়। আচ্ছা, এবং অভিধানে আপনি কিন্তু ভালো অভিধানে যদি আপনি খোঁজেন এই জু এর উচ্চারণ কি, দেখবেন ওখানেও কিন্তু লেখা রয়েছে জয়ের নিচে ফুটকি দিয়ে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। টাটা কোম্পানির একটি জামা কাপড়ের এখন দোকান খুব বিখ্যাত হয়ে গেছে, যাদেরকে আপনার এই ভিডিওটি পাঠাতে হবে। কোম্পানির নাম হচ্ছে জুডিও। না, তবে আমি যে শুধু জেড এর পরিবর্তে এটি বসালাম বা বলে দিলাম তা কিন্তু নয়। অনেক আঞ্চলিক উচ্চারণেও আপনারা কিন্তু এটি শুনতে পাবেন। জল না বলে বলছে জল। তো আপনি বলবেন যে এখানে এটি নিয়ে আলোচনা করার প্রয়োজন কি? তো আলোচনাগুলি ব্যাকরণ বইতে আপনি যখন ধ্বনি চর্চা করব বা ধ্বনি চর্চা রয়েছে যেখানে, সেখানে কিন্তু ওই জয় নিচে ফুটকি রয়েছে, ব্যাকরণ বইতে পাবেন। এবার শুধুমাত্র ব্যাকরণ বইতে এটা তো নয়, আপনি যখন নাটক, কবিতায় বিশেষ কোনো সংলাপ রয়েছে, তখন তো ওই বিশেষ উচ্চারণটা প্রয়োজন হতে পারে। একজন বিশেষ চরিত্রের কণ্ঠে আপনাকে বলতে হবে জল খাবো, তখন এই বোঝার জন্য এটা করলে তখন কিন্তু এগুলি প্রয়োজন আছে। আঞ্চলিক উচ্চারণ বোঝানোর জন্য কিন্তু এটা প্রয়োজন। বাংলা ভাষা হচ্ছে সেই ভাষা যেটা প্রতি 22 কিলোমিটার অন্তর অন্তর বদলাতে থাকে। মানে এটা বহু মানুষ জানে না যে আমার এখানে বসে যে আমরা বাংলাটা বলছি, সেই বাংলার সাথে এখান থেকে ঠিক 22 কিলোমিটার দূরে আমরা যদি হুগলি জেলার একটু ইন্টেরিয়ারে ঢুকে যাই, সেখানের বাংলা উচ্চারণের সাথে তফাৎ আছে। আবার নদিয়া জেলার বাঙালির একটা বাংলা উচ্চারণের সাথে এইখানকার বাঙালির যতটা তফাৎ আছে, আবার এখানকার বাঙালি উচ্চারণের সিলেটি বাংলার উচ্চারণ কমপ্লিটলি ডিফারেন্ট। মানে ইনফ্যাক্ট প্রথমবার আমি আপনাকে একটা কথা বলছি যে এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা আমার। আমি শিলচর গেছি এবং শিলচরে গিয়ে এবার ডেফিনেটলি আমার সাথে কথাবার্তা হচ্ছে একটি চায়ের দোকানে, আমরা মানে ক্যাফের মতো আর কি, ছোট ক্যাফে, সেখানে আমরা কথাবার্তা বলছি বিভিন্ন শিল্পীদের সাথে। বলতে বলতে শিলচরের যারা ছিলেন তারা নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনা করছেন, নিজেরা কথা বলছেন, আমি সামনে উল্টো দিকের টেবিলে। তো তারা নিজেদের মধ্যে 5 মিনিট কথা বললেন, আমি কিছুই বুঝলাম না। ওরা তো বাংলাতেই বলছে। এইবার এইটাই ইন্টারেস্টিং বলছি, আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনারা এই যে ভাষাটা বললেন, হ্যাঁ কারণ আমি শুনে গেছি সবাই বাংলা বলছে দেখছি আমার সাথে, ঠিক আছে, আপনি কি ভাষায় কথা বলেন? বলছে বাংলা। আরে তাহলে বাংলা নিয়ে আমার এখন অনেক কিছু জানা দরকার। তো আমার মনে হয় যে মানে কলকাতার শহরতলির যেটুকু একটা খুব ক্ষুদ্র অংশ রয়েছে, যেটা ওই লিখিত বাংলা যেটাকে বলে, সেই বা ওই যেটা ব্যাকরণ বইয়ের বাংলা বলে, সেই বাংলাটা অনুযায়ী
অল্প বিস্তর বলতে পারে, বাকি সবটাই যে আঞ্চলিক আছে সেখানে যে জল বা দিবেনি, যাবুনি, এই কথাগুলো আসতে আরম্ভ করে। আমি এই উচ্চারণ সূত্রেই আপনাকে জিজ্ঞাসা করছি। সেটা হচ্ছে যে ধরুন এই যে বর্ণমালার বিভিন্ন শব্দ, সেই শব্দের উচ্চারণেও তো পরিবর্তন হয়েছে, যেগুলো হয়তো সঠিক নয় বা সঠিক শব্দ নয়। আপনি সম্ভবত বর্ণমালার নাম বলতে চাইছেন। না, বর্ণমালার মধ্যে, হ্যাঁ বর্ণমালার মধ্যে ধরুন আমি যদি বলি যে মূর্ধন্য, আচ্ছা আচ্ছা, সেটা অনেকে মূর্ধন্য বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হস্যই, আচ্ছা, দীর্ঘই, হ্যাঁ, হ্যাঁ। দীর্ঘৌ, হস্যৌ, ঠিক আছে, না, এরকম তো এরকম- বহু এরকম- উচ্চারণের গন্ডগোল থাকে। হ্যাঁ, বর্ণের নাম, এগুলো হচ্ছে বর্ণের নাম। অনেকগুলি বর্ণের নামে কিন্তু এই সমস্যা রয়েছে। আমি এক্ষুনি যেটা বললাম, বর্গীয় জ, বর্গীয় জ, আপনারা কিন্তু অনেককেই বলতে শুনবেন বর্গ জ বা বর্গজ জ। বর্গীর জ, হ্যাঁ, হাত তোলা ঝ না কি বলে আরেকটি এরকম কি নাম রয়েছে, ঝটিকে বলা হয়। ঝ। তো অনুস্বারকে অনুস্বর, অনুস্বর দেখুন, দুটোই কিন্তু শুদ্ধ। এবার ব্যাপারটি হচ্ছে কোনটি বলবো কোনটি বলবো না, বা সঠিক উচ্চারণ কি। সঠিক কোনটা, হুম এটি কিন্তু জানা প্রয়োজন। না হলে কি হবে বলুন তো, একটি বাচ্চা সে হয়তো তার বাবার কাছ থেকে শিখেছে যে ট ঠ ড ঢ, আপনি বললেন, তারপর যে বর্ণটা তার নাম কি, হুম আপনি কি বলবেন? মূর্ধন্য। আপনি মূর্ধন্য বললেন, ওই বাচ্চাটা তার বাবার কাছ থেকে এটা শিখেছে, অথবা স্কুলে গিয়ে ওটা শিখেছে। কিন্তু সে যখন কলেজে গেল, সেখানে দেখছে সে এই বর্ণটাকে যখন মূর্ধন্য বলছে, বন্ধুরা হাসছে। হুম অথবা বইতে সে পাচ্ছে একটি বিশেষ শব্দ ওই বর্ণটার জন্য বরাদ্দ রয়েছে, মূর্ধন্য ন। হুম তো আমরা কিন্তু বেশিরভাগ বাঙালি জানেন তো এই বর্ণটিকে মূর্ধন্য বলি, বা এই যে আমি বললাম মূর্ধন্য, তাও কিন্তু নয়, ওটাকেও আবার একটু এদিক ওদিক করে বলে মূর্ধন্য, আরও এরকম আমি অনেক কিছু। এরকম শুনেছি মধ্যাহ্ন। হ্যাঁ, ওইভাবে হতে পারে, হ্যাঁ, বলেন, অনেকেই বলেন। তো আমাদের এগুলিকে, যেহেতু ব্যাকরণের বইতে আপনারা এই বর্ণটার প্রমিত নাম লেখা রয়েছে, তো আমরা সেভাবে বলবো। হুম আবার দেখুন, অনেকে বলেন ডয়ে বিন্দু, হুম তারা বলবেন যে ডয় শূন্য বলা যাবে না। হুম অনেকে ডয়ে বিন্দু র বলেন, অনেকে ডয়ে শূন্য র বলেন, অনেকে আবার র বলেন, শুধুই র। হ্যাঁ, র। র, ডয় শূন্য র। হুম তো এবার ভদ্রলোক হয়তো একটিই জানেন, এবার তিনি বলবেন যে বাকিগুলি ভুল। হুম কিন্তু তিনটি নামই তো প্রচলিত, আপনি বইতে পাবেন। শিক্ষক মহাশয়দের, বাবা মাদের এগুলি যদি জানা থাকে, তাহলে শিশুরা আর বিভ্রান্ত হবে না, ওরা একটাই জানুক না। হুম অনুস্বার, অনুস্বর দুটিই শুদ্ধ, ব্যাকরণ বলছে, অভিধান বলছে। তো যে যে ভদ্রলোক অনুস্বার বলবে, তাকে কেন আমি বলবো না অনুস্বার নয়, ওটাকে অনুস্বার বলো? হুম দুটোই ঠিক, আপনি যে কোনো একটি বলুন না। তাহলে এই শব্দটাও কি ঠিক, পেট কাটা মধ্যাহ্ন স? না, ওটা কি হচ্ছে, এই আঞ্চলিকতার প্রভাবটা এসে যায়। এবং এই যে আপনি বললেন, যেভাবে আমি বলেছি মূর্ধন্য ন, একইভাবে মূর্ধন্য স, ওই বর্ণটার নাম। এবার পেট কাটা বললে কি হয়, বাচ্চাদের কাছে ওই পেটটা তো কাটা থাকে, মাঝে একটি দাগ থাকে, সুতরাং বাচ্চাদের মনে রাখতে হয়তো একটু সুবিধা আচ্ছা, হয়। ওই শটার নাম হচ্ছে শুধু মূর্ধন্য স। ওই যেভাবে আপনি মূর্ধন্য স, এই মূর্ধন্য মানে কি? মূর্ধন্য শব্দটা এসছে মূর্ধা থেকে। আচ্ছা। মূর্ধা হচ্ছে মুখের ভিতরের একটি অংশ। হুম সেটি কোথায়? মূর্ধা শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ। আচ্ছা। অর্থাৎ আমাদের উপরে যে মানে কি বলবো, ছাদ রয়েছে, ছাদের যে টপ জায়গাটা, হুম জিভটা যদি লম্বভাবে দাঁড় করাই, হ্যাঁ, তাহলে যে জায়গায় গিয়ে স্পর্শ করবে সেই জায়গাটির নাম হচ্ছে মূর্ধা। হুম জীব ওই মূর্ধায় গিয়ে যে যে বর্ণ উচ্চারণ করে তাদেরকে বলা হয় মূর্ধন্য বর্ণ। আচ্ছা। তাহলে ওই ট ঠ ড ঢ মূর্ধন্য ন, এই যে পাঁচটা বর্ণ, এবং মূর্ধন্য স নামে যে আলাদা একটি স রয়েছে, এই আর একটা বর্ণ, মোট ছটা, এই ছটা বর্ণকে মূর্ধন্য বর্ণ বলা হয়। কিন্তু এখানে একটি কথা রয়েছে, বিষয়টি গুরুগম্ভীর। বিষয়টা গুরুগম্ভীর এই কারণে, বাঙালি এবং একমাত্র দক্ষিণ ভারত বাদ দিয়ে কেউই মূর্ধায় জিভ ঠেকিয়ে আর ওই মূর্ধন্য বর্ণগুলিকে উচ্চারণ করেন না।
আচ্ছা। আমি যদি আপনাকে বলি ট, আপনার কিন্তু সেই মূর্ধায় গিয়ে লাগছে না, কিন্তু ব্যাকরণ বইতে কিন্তু লেখা রয়েছে ওটা মূর্ধা থেকে উচ্চারিত হয়। বাচ্চারা কিন্তু এখানেই সমস্যায় পড়ে যায়। অর্থাৎ মানে শব্দের সাথে শব্দের উচ্চারণটাও খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। সে তো বটেই। তাহলে আপনি আমাকে বলুন যে এই যে বিভিন্ন সংখ্যার ক্ষেত্রে সংখ্যা আমরা উচ্চারণ করি বা বিভিন্ন শব্দ, ধরুন আমি আপনাকে যদি জিজ্ঞেস করি যে সংখ্যাটা 28 না 28 কোনটা ঠিক? এখানে সেই একই সমস্যা। হুম ধরুন এক ভদ্রলোক জীবনভর জেনে এলেন যে এই সংখ্যাটি 2-8, এটা কি বলা হয় 28। হুম তাহলে ওনার সামনে যদি অন্য কেউ বলে ফেলেন 28, উনি বলবেন এ রে ভুল বলছিস কেন। হুম কিন্তু আমাদের জেনে নেওয়া প্রয়োজন, হুম আপনি ট দিয়ে লিখুন আর ঠ দিয়ে লিখুন, আপনি 28 বলুন আর 28 বলুন, দুটোই শুদ্ধ। আপনি যে কোনো একটি গ্রহণ করতে পারেন। এবার আপনি বলবেন এগুলি তো আলোচনার প্রয়োজনই নেই। আমি বলছি আছে। ওই যে কেউ একজন আঙুল উঁচিয়ে বলে দেবেন এটি ভুল ওটি ভুল, আমরা যদি জানি যে দুটোই ঠিক তাহলে ভুল আর আমরা বলতে পারবো না, এবং দুটি কিন্তু আপনি পাবেন অভিধানে, রেফারেন্সে আছে। হ্যাঁ একদম রয়েছে, সুতরাং দুটোই শুদ্ধ। আচ্ছা, তাহলে এই যে বাংলা গ্রামার বা বাংলা ব্যাকরণ, সেটাও তো একটা পরিবর্তনশীল যাত্রার মধ্যে দিয়ে চলছে, এবং সেখানে বহু শব্দ আসছে যেগুলো ইংরাজি শব্দ মানে আমরা ইনক্লুড করছি, মানে যেরকম চেয়ার, স্কুল, বা আজকের ডেটে কম্পিউটার আসার পর যে প্রযুক্তি আসার পর যেগুলো নতুন নতুন যেগুলো আছে, এআই হোক বা ইত্যাদি, কৃত্রিম বুদ্ধিমত্তা বলে কেউ বলে না, ঠিক আছে, যে একটা গান বানাচ্ছি যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করেছে, যে এআই ইজ রাইট নাও ইউনিভার্সাল ওয়ার্ড, একদম মানে সেটা বাংলাতে হোক, পর্তুগিজে হোক, চাইনিজ হোক, সর্বত্র এই কথা। তা এইখানে আপনি একটা বলুন যে এই যে বাংলার এই যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ যে লিখছেন, সেইটার মধ্যে দিয়ে বাংলা কতটা পরিবর্তন হয়েছে। মানে আমি আপনাকে বলছি, ধরুন আপনি একটা বাচ্চাকে শেখাচ্ছেন, বর্ণপরিচয় শেখাচ্ছেন, তারপর আবার সহজ পাঠ শেখাচ্ছেন। বর্ণপরিচয়ের সাথে কোথাও কোথাও গিয়ে সহজ পাঠের একটা ক্লাস হচ্ছে, আবার তার আগে আপনার সাথে কথা হচ্ছিল যে তর্কালঙ্কারের যে আমাদের ওই শিশু শিক্ষা, সেখানের সাথেও একটু বর্ণপরিচয়ের কিছু ক্লাস হচ্ছে। তাহলে কোনটাকে আমরা একদম সঠিক বাংলা ধরে এগোবো? ব্যাপারটি হচ্ছে আধুনিক। আধুনিক, আমি কিন্তু কয়েকটি কথা বলেছি, এই বটিকে আপনারা আর আধুনিক বর্ণমালার তালিকায় পাবেন না। কোন ব? অন্তস্থ ব। কিন্তু বিদ্যাসাগরে পাবেন, মদন মোহনে পাবেন, রবি ঠাকুরের সহজ পাঠে পাবেন। এখন আমার স্কুলে কি পড়ানো হচ্ছে, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি নামে একটি সংস্থা রয়েছে, তারা বর্তমানে একটি বানান বিধি। ছোট করে জিজ্ঞেস করিনি, আকাদেমিটা কি বাংলা শব্দ? আকাদেমি বাংলা শব্দ নয়, কিন্তু এই সংস্থাটির নাম আকাদেমি রেখেছে। ইংরেজি থেকে, ইংরেজির একাডেমি থেকে। একাডেমি আলাদা, আকাদেমি আলাদা, আবার অকাদেমিও আলাদা। ওর যে একই অর্থ বহন করে, কিন্তু যে যেটি লেখেন। ওকে ওকে ওকে, আপনি যেটা বলছেন। এবার ব্যাপারটি হচ্ছে আমাদের যে সরকারি পাঠ্য পুস্তকগুলো থাকে, সেখানে কিন্তু পরিষ্কারভাবে লিখে দেওয়া থাকে যে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি দ্বারা নির্ধারিত বানান বিধিতে বইটি রচিত। তো আধুনিকতম যে বই শিশু শ্রেণীতে, বা শিশু শ্রেণী মানে ইনফ্যান্ট 1-এর আগে যে ক্লাসটি, নার্সারি, হ্যাঁ সরকারিতেও রয়েছে, তো সেখানে বা প্রথম শ্রেণীতে যে বইগুলো রয়েছে সেখানে যে বর্ণগুলো রয়েছে আমরা সেগুলি নিয়ে আলোচনা করি। আমাদের প্রজন্ম ওটাই শিখবে। এবার কেউ যদি বলেন না আমি পুরনো সব কিছু শিখব, তাহলে তাদেরকে ভয় দেখিয়ে বলবো আরও অনেক বর্ণ তাহলে আপনাকে শিখতে হবে, বেশি দূর যেতে হবে না। 1849 সাল, ওই আপনি বললেন মদনমোহন তর্কালঙ্কার শিশু শিক্ষা লিখেছেন। আমাদের স্বরবর্ণে যে বর্ণগুলো আমরা দেখি, অ, তারপরে পাই আ, জোড়া কিন্তু, হ্রস্বই দীর্ঘই, জোড়া কিন্তু। তো এরকম আরও অনেকগুলো ছিল, যেমন রি, রিয়ের পরে কিন্তু রিয়ের জোড় আর একটা ছিল, দীর্ঘ রি। লি, লিয়ের কিন্তু লি তো চিনি, লিয়ের পরে আরেকটি ছিল দীর্ঘ লি।
এবার শেষে আরও ছিল স্বরবর্ণের শেষে অং, অ লিখে তার নিচে অনুস্বার অং, অয় বিসর্গ লিখে অ। অনেকগুলো কিন্তু তাহলে আপনাকে শিখতে হবে। যুগ বদলাচ্ছে, বিদ্যাসাগর মহাশয় কি করলেন, ওই বাড়তিগুলো যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো বাদ দিলেন। রবি ঠাকুরও কিছু বাদ দিলেন, লিটিকে কিন্তু রবি ঠাকুরই বাদ দিয়েছিলেন, সহজপাঠে আপনি লি পাবেন না। আচ্ছা, আধুনিক বর্ণমালার তালিকাও নেই। এইভাবে আস্তে আস্তে বদলাচ্ছে, প্রয়োজন যেগুলি সেগুলি রাখতে হবে। লিটা এখন লয় হর্ষই দিয়ে করা হচ্ছে। লি দিয়ে আপনি কোনো শব্দ পাবেন না। আমরা অভিধানও পাবেন ছোটবেলায় না। পড়তাম লিকার যেন ডিগবাজি খায়। লিকার যেন ডিগবাজি খায়, লিচু কিন্তু বলেননি, হ্যাঁ। কিন্তু কিছু কিছু বইতে আপনি লিচু লেখা পাবেন, তাই তো? আচ্ছা। কিন্তু সংস্কৃতে আপনি ক্লিপ্ত, কয় লয় হ্রস্ব ইকার পয়ত, ক্লিপ্ত, এই বানানটি লিকার দিয়ে চালানো হতো। আচ্ছা, এইরকম আরও কিছু পাবেন, কিন্তু আপনি এককভাবে লি দিয়ে কোনো শব্দ পাবেন না, অপ্রয়োজনীয় বাদ দিন। একটা কথা হচ্ছে যে ধরুন যখন মদনমোহন তর্কালঙ্কার লিখছেন শিশু শিক্ষা, হ্যাঁ, প্রায় সমকালীন সময়ে বর্ণপরিচয় লিখছেন বিদ্যাসাগর। হুম, 6 বছর পর, 6 ওটা হচ্ছে, বছর, হ্যাঁ, মানে ইতিহাসের হিসাবে দেখলে আজকে যেটা 150-200 বছর আগের লেখা সেই অনুযায়ী তো 6 বছরটা একটা খুব বড় না, হ্যাঁ। ইতিহাসের ফারাক না। তাহলে এইটাই কি কারণ যে বিদ্যাসাগর মহাশয় অনেক আধুনিকভাবে লিখতে পারলেন বলে বর্ণ পরিচয়টাই থেকে গেল, বা আজকেও শিশুরা বর্ণ পরিচয় দিয়ে শুরু করছেন? আর মদনমোহন তর্কালঙ্কারের যে শিশু শিক্ষা ছিল সেখানে অনেক সেই বহু পুরনো শব্দ যেগুলোর আর কোনো ব্যবহার নেই সেইগুলো ছিল বলে সেটা আর আজকের ডেটে অতটা প্রাসঙ্গিক নয়। যেহেতু কথাগুলি বারবার আসছে শিশু শিক্ষা, আমার দর্শকদের একটি কথা জানিয়ে রাখি, পাখি সব করে রব রাতি পোহাইল, এই কবিতাটি ওই শিশু শিক্ষা বইয়েরই অংশ। আমরা শিশু শিক্ষা হয়তো চিনব না, কিন্তু এই কবিতাটি সবাই কম বেশি জানে। প্রত্যেকেই জানি, পাখি সব করে রব। হ্যাঁ, রাতি পোহাইল। তো ব্যাপারটি হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার অপ্রাসঙ্গিক ছিলেন বলতে পারবো না এই কারণে, তার আগে মদনমোহনই তো শেষ নয়, শুরু নয়, তার আগেও তো ছিল। আপনি আরও এগিয়ে যাবেন, আমাদের বাঙালির লেখা প্রথম বর্ণমালা পাচ্ছি গৌড়ীয় ব্যাকরণ, রাজা রামমোহন রায়ের, 1833, মৃত্যুর পর প্রকাশিত হচ্ছে। সেখানে আমরা কিন্তু বর্ণমালার একটি তালিকা পাই, সেখানেও কিন্তু মদনমোহন তর্কালঙ্কার যা রেখে গিয়েছিলেন ওখানেও তাই ছিল। 1833, আর এটি হচ্ছে 1849। এবার তার আগে কোথায় পাবো? তার আগে পাবো হ্যালেট সাহেবের লেখা দ্য গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, সেখানেও কিন্তু বাংলা বর্ণমালাকে আমরা পাচ্ছি। সেখানেও কিন্তু এই মদনমোহন তর্কালঙ্কার ওই ডবল ডবল রেখেছিলেন, ওই বইতেও কিন্তু ডবল ডবল ছিল। 1778 সাল, বুঝতে পারছেন? অর্থাৎ আমরা যে বইপত্রগুলো বাজারে পাই যেখানে বর্ণমালা ছাপা রয়েছে, ওই 1778 সাল হ্যালেট সাহেব, সেই বইটাই কিন্তু আমরা দেখি। সেখানে বর্ণমালা দেখতে কেমন ছিল, সেখানে কত বর্ণ ছিল, কতগুলি বর্ণ ছিল। এবার কি হলো, মদনমোহন তর্কালঙ্কার ওটা টেনে নিয়ে গেলেন। হ্যালেট সাহেবেরটাও মুদ্রিত ছিল, একদম মুদ্রিত ছিল, এবং কি বলবো, বাংলা বর্ণমালা প্রথম কি বলবো ওই ছাপা হচ্ছে আর কি, ধাতুর মাধ্যমে, এবং চমৎকার দেখতে সেই মানে বইটা, বর্ণমালাগুলো দেখতে আকর্ষণীয়। মুদ্রিত মানে সে একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, এবং প্রথম বলতে যে পারেন ফিল আজকের ডেটে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খবর পড়লে বা খবর দেখলে হবে একদম নতুন একটা কিছু, বা অন্তত আমরা বলতে পারি যে কোনো সোশ্যাল মিডিয়াতে একটা খবর প্ল্যাটফর্মে পড়লে যেটা হবে, তখনকার দিনে সেটা মুদ্রণে এসছে, কারণ তার 50-60 বছর আগে অবধিও মানুষ হাতে লিখত। এবং ইতিহাসের একটা অদ্ভুত সমাপতন যে আমরা আজকে যেখানে বসে এই পডকাস্টটি শুটিং করছি, মাত্র 200 মিটারের মধ্যেই ভারতবর্ষের প্রথম মুদ্রিত পত্রিকা প্রকাশ পায় শ্রীরামপুর থেকে। সো আপনি মুদ্রণ বললেন বলে আমার মাথায় এলো। এবার আমি এই সূত্র ধরে আসছি, অনেকেই না এইটা ভাবেন যে বিদ্যাসাগর মহাশয় এই অ ক খ আবিষ্কার করেছিল, এটা অনেকেই বিশ্বাস করে, জানেন তো? এবং তার আগে বাংলা এগুলো ছিল না। তো এই ইতিহাসটা আপনি একটু বলুন, যে বর্ণ পরিচয়ের ইতিহাস এবং বাংলা ভাষার এই যে একটা নির্দিষ্ট ফরম্যাটে নিয়ে আসা সেইটার ইতিহাস। তো ব্যাপারটি হচ্ছে 1849 বিদ্যাসাগরের বন্ধু মদনমোহন তর্কালঙ্কার লিখছেন, 1855
বিদ্যাসাগর বর্ণ পরিচয় লিখছেন, 6 বছরের ব্যবধান। একই মুদ্রণ যন্ত্রে কিন্তু দুটো বই বের হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এবং হ্যাঁ, তখন মুদ্রণ যন্ত্র কম ছিল, স্বাভাবিক। ওদেরই মুদ্রণ যন্ত্র, মানে বিদ্যাসাগর মহাশয়ের নিজ প্রতিষ্ঠিত মুদ্রণ যন্ত্র, আচ্ছা। তার নাম হচ্ছে সংস্কৃত যন্ত্র। সংস্কৃত যন্ত্র, যাই হোক, তা সেখানে ছাপা হচ্ছে। বিদ্যাসাগরের কিন্তু লেখারও কথা ছিল না। আচ্ছা। তো যাই হোক, বিভিন্ন কারণে দুজনের ভিতর ঝামেলা হয়, বর্ণ পরিচয় এলো। সেই বর্ণ পরিচয়টা যে এলো, সেখানে কিছু বিপ্লব ঘটে গেল। বিপ্লবটা এই, আমরা আজ লিকে বাদ দিয়েছি বর্ণমালার তালিকা থেকে। অনেকেই কিন্তু রেড়ে করে ওঠেন, কেন বাদ দেওয়া হলো লিটিকে? তো রবি ঠাকুর বাদ দিয়েছিলেন, সহজ পাঠে আপনি পাবেন না লিটিকে। বিদ্যাসাগর মহাশয় অনেকগুলি বর্ণ বাদ দিয়েছিলেন সেই সময়। দীর্ঘ রিটিকে আর পান না বিদ্যাসাগরের কারণে। দীর্ঘ রি নেই, অং অহ স্বরবর্ণের তালিকায় নেই। এবার সংযোজন করলেন ডয় বিন্দু র, ঢয় বিন্দু ঢ, অন্তস্থ অ, এগুলো সংযোজিত হলো। মানে এই মানে বাঙালির ধারণা অনুযায়ী যদি কিছুটা যাওয়া যায়, তাহলে এইগুলোই বিদ্যাসাগর মহাশয়ের আবিষ্কার। হ্যাঁ, এই যে ব্যাপার। এবং কি হচ্ছে, এ ধরুন আমরা এখন লিখছি বাড়ি, বয়াকার ডয় শূন্য রয় হ্রস্ব ইকার। তাহলে আগে তো ছিল না, এই ডয় বিন্দু ছিল না, তাহলে কি করে লেখা হতো? বাদ দিয়েই লেখা হতো। আপনি বয়াকার ডয় হ্রস্ব ইকার দিলেই মানুষ কিন্তু বুঝে ফেলতেন যে এটি বাড়ি লেখা হয়েছে। অথবা ওই বিন্দুটি ছিল বর্ণমালার তালিকায়, হয়তো ওই বর্ণটি ছিল না, অনেকে কিন্তু ঐচ্ছিকভাবে ওই বিন্দুটাকে ব্যবহার করতেন বাড়ি লিখতে গিয়ে। অথবা বিন্দু না দিয়েও লিখলেও আমরা বুঝে নিতাম যে ওখানে বাড়িই লেখা হচ্ছে। এভাবে চলতো। তো বিদ্যাসাগর মহাশয় এই বিপ্লবটা ঘটালেন বর্ণ পরিচয়ের বইতে। আরও অনেক কিছু বিপ্লব রয়েছে ওখানে। ব্যাপারটি হচ্ছে, উচ্চারণের ক্ষেত্রেও বিদ্যাসাগর কতটা আধুনিক ছিল। আমাদের বর্ণপরিচয় বইটি কিন্তু সেটি আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আপনি অনেক বর্ণের পাশে স্টার চিহ্ন পাবেন বর্ণপরিচয় প্রথম ভাগে। কেন দেওয়া রয়েছে? ধরুন তৃণ একটি শব্দ, মৃগ একটি শব্দ, এই দুটি শব্দ বর্ণ পরিচয় প্রথম ভাগে রয়েছে। আপনি ওই দুটো শব্দের পাশে স্টার চিহ্ন পাবেন। আচ্ছা, কেন? বিদ্যাসাগর মহাশয় জানতেন তৃণ এই শব্দটিকে কেউ যেন তৃণ উচ্চারণ না করে, মৃগ কেউ যেন না বলে, মৃগ যেন বলে, অর্থাৎ শেষে ও উচ্চারণ করতে হবে। এবং এই উচ্চারণের সমস্যা হতে পারে, বিদ্যাসাগর সেটা জানতেন। অর্থাৎ উচ্চারণ নিয়ে আমার মতে বিদ্যাসাগরই প্রথম ভেবেছিলেন। অর্থাৎ উচ্চারণের সাথে আমাদের যে লিখিত বাংলা, সেটার যে যোগ সংযোগ, সেইটা বিদ্যাসাগর মহাশয়ের ক্ষেত্রে খুব কাজে, মানে উনি ওটার ওপর খুব কাজ করেছিলেন, পথ দেখিয়ে দিয়ে গেছিলেন। যে কারণে আজকে 1850 বললেন, 1855, মানে প্রায় 170 বছর বাদেও ওই বর্ণ পরিচয়ই চলছে। মানে ভাষার একটা বিপ্লব ঘটিয়ে দিয়ে গেছে। আমরা জেনে অবাক হব, বর্তমান আমি যে বারবার বলছি আধুনিক বর্ণমালা, মানে স্কুল পাঠ্যে যা রয়েছে মাত্র একটি বর্ণকে বাদ দেওয়া হয়েছে, লি। তো হ্যাঁ, লি। আরেকটি বাদ দেওয়া হয়েছে অন্তস্থ ব। এই দুটি বর্ণ আমাদের আধুনিক বর্ণমালার তালিকায় নেই। অর্থাৎ আমরা কিন্তু বিদ্যাসাগরকে মাথায় করেই রেখেছি, বেশি বদলায়নি। এত কিছুর পরেও বদলায়নি, ভাষাটা সেইভাবেই রয়ে গেছে। আমি সেইখানেই জিজ্ঞেস করবো যে এই যে আপনি তৃণ বলছিলেন, সিমিলারলি এটাও চলে আসে যে বেলা 12টা একই বানান, আবার বেলাবশ একই বানান। তাহলে কখন আমরা বেলা বা এ বলবো আর কখন আমরা বলবো? এই জায়গাটি খুব চমৎকার বলেছেন আপনি। এইখানে কাজ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আপনি সহজ পাঠ প্রথম ভাগ দ্বিতীয় ভাগ রয়েছে। এবার সহজ পাঠ প্রথম ভাগ দ্বিতীয় ভাগেই কিন্তু আপনি এর নমুনা পাবেন, এবং অসংখ্য নমুনা পাবেন। অর্থাৎ বেলা আর বেলা হতেই পারে, মেয়ের নাম হলে বেলা হবে, আর সময় বোঝালে বেলা হবে। আবার রুটি বেলা বললেও কিন্তু বেলা বললে চলবে না। তো আমরা কি করে বুঝবো? রবি ঠাকুর এই জায়গায় একটি সহজ কি বলবো উপায় সৃষ্টি করে দিয়ে গেছেন।
এই এ কার, তার উপরে মাত্রা টেনে দাও, তাহলে হয়ে যাবে এ নয়, ওটা অ্যা। আচ্ছা। আবার মাত্রা দেব না, তাহলে হয়ে যাবে এ। আমি একটি নমুনা দেখাবো। এই সহজ পাঠ প্রথম ভাগ, বিশ্বভারতী প্রকাশনীর হতে হবে কিন্তু বইটিকে। একদম প্রথমেই যদি আমরা একটি নমুনা দেখাই আমার দর্শকদের, বাটি হাতে এ ওই, হাগ দেয় দে দই। এটিও একটি একার, এটিও একটি একার। এই দেয়, দেখুন এখানে একারের আগে একটি মাত্রা দেওয়া রয়েছে। আচ্ছা। আর দেতে কিন্তু মাত্রা নেই উপরে। তো রবি ঠাকুর কিন্তু এটি সৃষ্টি করেছিলেন, যদিও অন্যান্য বইতে আমরা এটিকে গ্রহণ করিনি, কিন্তু চেষ্টা করেছেন, এবং আমার মনে হয় চমৎকার চেষ্টা। তাহলে এইটাও তো একটা আমাদের আলোচনা করতে করতে এটাও মাথায় এলো যে তাহলে বাংলা উচ্চারণ আর বাংলা লিখিত রূপের মধ্যে এরকম একটা ব্যাপার আছে যে একই উচ্চারণ 2-3 ভাবে প্রকাশ করা যায়। আছে তো, অসংখ্য রয়েছে। এবং সেই জায়গায় আপনাকে একটি মজার জিনিস জানিয়ে রাখি, সাধারণ মানুষ এটি খবর রাখেন না। উচ্চারণ অভিধান নামে বাজারে অসংখ্য অভিধান পাওয়া যায়। আচ্ছা। সেখানে শুধু উচ্চারণ নির্দেশ করা থাকে, অসংখ্য। এইগুলির কেন প্রয়োজন হলো? বানানের সঙ্গে উচ্চারণের মিল নেই বলেই তো এগুলির প্রয়োজন হলো। এবং বিশেষ করে যারা কবিতা ভালোবাসেন, নাটক ভালোবাসেন, তাদের কিন্তু এই বইগুলির ভীষণ প্রয়োজন, এবং বাজারে আছে। মোটামুটি যে উচ্চারণ হবে সেই উচ্চারণ আস্তে আস্তে আমার মনে হয় বাংলা ভাষাটা সেই দিকে যাবে যেখানে উচ্চারণটা সঠিকভাবে করা যাচ্ছে কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। সেই অনুযায়ী বর্ণমালাগুলোকে সাজানো হবে। হ্যাঁ, সে 2 দশক পরে, 1 দশক পরে দেখতেই পারবো। হ্যাঁ, শতক লেগে যাবে এই ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে। না, এরকম চলছে কিন্তু, জানেন তো। আপনি যেহেতু এই প্রসঙ্গটা টানলেন, আমি বলি, আমরা শুধু আঁকড়িযুক্ত একারের কথা বলেছি। তা শুধু কি একার লাগলেই এটির প্রয়োজন হবে? আপনাকে যদি বলা হয় বানান করুন এক, কি লিখবেন আপনি? এ ক। কিন্তু বলছেন তো এক, বলছেন তো এক, বলছেন না তো পলাশ বরণ পাল। আচ্ছা, আগেও সম্ভবত বহু আগে অ আয়ের সাথে একটা আলাদা স্বরবর্ণ হিসেবে ধরা হতো। বইতে না, স্বরবর্ণ নয়, ওটা হচ্ছে ধ্বনি। ধ্বনি সে আবার আলাদা জটিল বিষয়। হ্যাঁ, ধ্বনি চর্চায় যেতে চাইছি না। আমি বলছি পলাশ বরণ পাল মহাশয় ওই আরেকটি বর্ণ বের করেছেন, তার সমস্ত বইতে পাবেন। ওই এ যখন অ্যা বোঝাবে তখন কি করলেন, উনি এটা লিখে এই পাশের যে দাগটা সেটাকে কেটে দিলেন। মানে এক, তাহলে এ কেটে দিলাম, ওটা হয়ে যাচ্ছে অ্যা। আমি যখন এক লিখব তখন এ লিখে ওই পাশের যে ডান্ডাটা রয়েছে ওটাকে কেটে দিয়ে লিখব এ ক, এক। আবার যখন লিখব একক, তখন কিন্তু শুধু এ লিখব। আচ্ছা, এভাবে। এবার আর একটা বিষয় তো দেখা যায়, সেটা হচ্ছে বাংলা থেকে যখন হিন্দি হয়, মানে আমি এবার অন্য ভাষাতেও যাচ্ছি, তখন উচ্চারণ অনেক সময় পাল্টে যায়। যেমন ধরুন বিবেকানন্দ, আবার ইংরেজিতে লেখা হয়, মানে ইংরেজিতেও বা হিন্দিতেও বেশিরভাগ মানুষ ওটাকে বলে বিবেকানন্দ। বিদ্যাসাগর, বিদ্যাসাগর, আমরা বলি বিদ্যালয়, ওরা বলে বিদ্যালয়। এই তফাৎটাও তো চোখে পড়ে। এটা আছে, জানেন তো। প্রথমে জানিয়ে রাখি, এই যে আপনি যেটার কথা বলছেন, ব ব ব কখন ভি হচ্ছে। বিদ্যালয় বানান কিন্তু বাংলায় আমরা ব দিয়ে লিখি, ইংরেজিতে লেখার সময় ভি দিয়ে লিখছি, তাই তো। তো এই ব কোন ব? ব কিন্তু বাংলায় 2টি আছে। একটি হচ্ছে প ফ, তারপর একটি ব, আরেকটি ব রয়েছে অন্তস্থ জ র ল, তারপরে একটি ব। তো আমি আগেই বলেছি যে একটি ব কিন্তু আমরা বাদ দিয়েছি, সেটি হচ্ছে ওই অন্তস্থ জ র ল, তারপরে যে বটি রয়েছে আধুনিক বর্ণমালার তালিকায়, অর্থাৎ সরকারি স্কুলে যেগুলি বাচ্চাদের সামনে পেশ করা হচ্ছে, সেখানে কিন্তু বর্তমানে জানি না কি হবে, সেখানে কিন্তু ওই বটিকে পাবেন না। ওই যে অন্তস্থ ব, সেই অন্তস্থ বয়ের উচ্চারণ বোঝাতে গিয়ে এখানে বিদ্যাসাগর বানানে আপনি ওই ভি ব্যবহার করছেন। আচ্ছা, যেটা হিন্দিতে রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, রয়ে গেছে। হিন্দিতে অনেকটা ওরা কিন্তু বর্ণের অনুসারী উচ্চারণ করে। যেমন ওদের অং বলে শব্দটা রয়েছে। রয়েছে।
আমরা কিন্তু সেটিকে ব্যঞ্জনের শেষে স্থান দিয়েছি শুধুমাত্র অনুস্বার হিসেবে। অঙ্গ, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে যে এই যে আমাদের যে উচ্চারণ রয়েছে, উচ্চারণ নিয়ে এত কথা হচ্ছিল, তো এরকম উচ্চারণ দেখা যায় যে যেটা বানানে আলাদা কিন্তু উচ্চারণ আলাদা। যেমন ধরুন এই যে শিয়ালদহ, আমরা বলি শিয়ালদা, খড়দহ খড়দা, মালদহ মালদা। হোর্ডিং মানে শিয়ালদা, মালদহ, এগুলো তো হোর্ডিংয়ে বড় বড় করে লেখা আছে, কিন্তু উচ্চারণ আলাদা। তাহলে এদের এই মানে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা এই ধীরে ধীরে যুগে যুগে কেন হলো? আর আমি এটাও ভেবে পাই না যে যদি মানুষ অন্যরকমভাবেই উচ্চারণ করে, তাহলে এখনও বানানটা ওই রকমভাবে অদ্ভুতভাবে লেখা হয় কেন, যে বানানটার প্রকৃত উচ্চারণ এখন হয় না? দেখুন এইগুলি, আমি আপনার নাম অরিজিৎ, হুম তো অরিজিৎ দা বলতে পারি, অরিজিৎ দাদাও বলতে পারি। হুম তো আপনার যারা কাছের তারা কিন্তু ওই দা দুবার আর লাগান না, কাকাকে কা বলেন, ছোটকা বড়কা বলেন কিনা জানি না, আমি তো শুনেছি বড় দাদা বড়দা, বড়দা বলে। তো মেজো তো দাদা আপনি কি মেজদা। করলেন এখানে, হুম দুটো কেন লাগালেন না? তো এখানে কি হচ্ছে, আমরা কিছু কিছু বর্ণকে বাদ দিয়ে বলি, বড় দাদা না বলে বড়দা। এবার শিয়ালদার ক্ষেত্রেও কিন্তু খানিকটা ওই রকম হচ্ছে। মানে হ উচ্চারণ করা শক্ত। হ্যাঁ, হ্যাঁ, আপনি ঠিকই মানে ধরেছেন। তাড়াতাড়ি কাউকে যদি আপনি- ফোনে বলতে হয় যে শিয়ালদহ স্টেশনে আসো, হ্যাঁ, দ্যাট ইজ, তাহলে আমরা কি করলাম, ওই তো আপনি বলেই দিলেন, উচ্চারণ করতে কঠিন, বাদ দাও। এটাও তাহলে তো হয়ে এসছে। শিয়াল দা হয়ে গেল। তা দা বলতেও গেলেও একটু মুখটা কেমন যেন হয়ে যাচ্ছে, একটি আকার লাগিয়ে দাও, শিয়ালদা। অর্থাৎ হ বর্ণটিকে আমরা বাদ দিয়ে দিলাম। আপনি অসংখ্য উদাহরণ দিয়েছেন, মালদা, খড়দা খড়দা, এরকম অসংখ্য নমুনা কিন্তু রয়েছে। এবার ব্যাপারটি হচ্ছে নামগুলো কেন রয়ে গেল, এগুলি তো ইতিহাস। আপনি মুখে বলুন, এরকম তো অনেক শব্দ রয়েছে আমাদের, বানান উচ্চারণ সম্পূর্ণ আলাদা। একটা হয় হচ্ছে চলতি কথা, আর একটা হচ্ছে লিখিত কথা। একদম। আমি এখানেই বলছি যে এরকম বানানের সাথে উচ্চারণের তফাৎ তো দেখা যায় আরো অন্যান্য ক্ষেত্রে, বিশেষ করে এই যুক্ত বর্ণগুলোতে হয়। যেমন শিয়ালদহ আলাদা আলাদা বর্ণ, যুক্ত বর্ণের ক্ষেত্রেও তো হয়। যে ধরুন শুধু আমরা যুক্ত বর্ণ যাব কেন, আমি আপনাকে একটা সহজ উদাহরণ দিই। হ্যাঁ, আমার সামনে পেন, হুম এটিকে বাংলায় কি বলে? কলম। বানান করুন তো আপনি। কলম। আপনি বলছেন কি মুখে, এবার তাই বলুন তো, মুখে কি বলছেন? আমি বানানের কথা বলছি না, এই শব্দটির উচ্চারণ কি করছেন আপনি? কলম। আপনি কিন্তু লয়ের সঙ্গে একটি ওকার আনছেন, দেখেছেন? আর বানানে কি লিখছেন? কলম। কিন্তু যখন বলছেন তখন তো লোম এসে যাচ্ছে, কলম। এই ওকারটি কোত্থেকে এলো? এটা তো বানানে নেই। হ্যাঁ, তো এরকম অসংখ্য নমুনা, হ্যাঁ, আমাদের বাংলা ভাষায় রয়েছে। শুধু বাংলা ভাষায় কেন, আপনি পৃথিবীর সব ভাষায় পাবেন। এবার আপনি বিশেষ করে বলেছেন যুক্তবর্ণের কথা, যুক্তবর্ণে এই ম্যাজিকগুলো আরও প্রবল। যেমন আপনি আমাকে বলুন, এই যে স্বাধীনতা বা স্বামী, আমরা তো সবাধীনতা বলি না, বা সবামি বলি না। হ্যাঁ, তো এই শয় বয়টার এই যে উচ্চারণ, মানে এইগুলো কেন হয়? এই বললাম মজা, ম্যাজিক, আমি বলি এগুলোকে ম্যাজিক। বফলা, আসলে এখানে আপনি যে উদাহরণগুলো দিলেন, স্বামী, স্বাধীনতা, সেখানে কিন্তু বফলা ব্যবহার করা হচ্ছে দন্তস্বয়ের সঙ্গে। তো বফলা যদি শব্দের শুরুতে থাকে, তখন সেই বয়ের উচ্চারণ আমরা করি না। আপনি একটিও উদাহরণ দেখাতে পারবেন না শব্দের প্রথমে বফলা রয়েছে, সেই বয়ের উচ্চারণ আমরা করি না, হয় না তো। আপনি শ্বাস, হ্যাঁ, সবাস তো কেউ বলি না, কিন্তু এগুলি কিন্তু শব্দের শুরুতে রয়েছে। শব্দের মাঝে বা শেষে যদি বফলা থাকে, তখন কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আপনি বিশ্ব বানান করুন, বয় হর্ষই তালবস্যয় বয়, কিন্তু মুখে কি বলছেন বলুন তো? বিশ্ব, জফলার উচ্চারণ আসছে। আমি জফলাও বাদ দিচ্ছি, আমি বলছি, আপনি জফলা বলেছেন, ঠিক বলেছেন, আমি বলছি ওটা বাদ দিয়ে আমি আরেকটু সহজ করে বলছি, বিশ্ব। কবার স বলছেন আপনি? বিশ্বের একবার স বলছেন, শোতে আর একবার স বলছেন। অর্থাৎ বফলা যদি শব্দের মাঝে অথবা শেষে থাকে, তাহলে যে বর্ণের নিচে ওই ব থাকে, ওই বর্ণটা চলে আসে, ওই বর্ণটা দুবার আসে। তাহলে আপনি এটা বোঝান
বিশ্ব আর পোষ্য এই দুটোর উচ্চারণের তফাৎ এই কি তো হবে? দারুণ মজার জায়গায় গেছেন আপনি। জফলা এসে যাচ্ছেন। হ্যাঁ। জফলার ক্ষেত্রেও সেই একই গল্প। হুম আপনি শব্দের শুরুতে থাকলে ওই জফলার উচ্চারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা করি না, কিন্তু শব্দের মাঝে আর শেষে যদি এই জফলা থাকে, যার সঙ্গে ওই জফলা যুক্ত তাকে দুবার করে দিচ্ছে। একটি সহজ উদাহরণ দিই, বাক্য। বয়াকার কয় জফলা, কিন্তু ক দেখুন আপনি দুবার বলছেন। বাক একবার ক বলছেন, কোতে আর একবার ক বলছেন। অর্থাৎ এই মানে যুক্ত বর্ণগুলো বেশ ম্যাজিক দেখায় না, আমাদের। ম্যাজিক দেখায়। যেমন ধরুন আমি যদি বলি বাক্য একটা বানান, আবার যদি বলি পক্ক তাহলে আর একটা বানান, হ্যাঁ, হ্যাঁ। ওখানে আবার কয় কয় আসছে। আসলে তো সমস্যা রয়েছে, সমস্যা রয়েছে। এবং একটা কথা মনে রাখতে হবে, এই সমস্যা শুধু বাংলার নয়, না সব সব হ্যাঁ সব। সব ভাষারই এই সমস্যা সব রয়েছে। তবে না, আমি যদি ইংরেজিতে ফিজিওলজি বানান লিখতে যাই হ্যাঁ, তাহলে এই তো দারুণভাবে প্রচণ্ড- বলেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বা সাইকোলজি লিখতে যাই, একদমই এসে যাচ্ছে। মানে ইনফ্যাক্ট আমাদের এটা হতো যে বহু বহু মানে আমার ফিজিওলজি স্টুডেন্ট ছিলাম, বহু সাইকোলজি স্টুডেন্টকে আমরা এক ঝটকায় ভাবতাম ফিজিওলজি লিখেছে পাশে, আচ্ছা, ঠিক আছে? সো এটা শুধু বাংলার অবশ্যই সমস্যা না। আমি বাংলা শব্দ নিয়ে যখন কথা হচ্ছে তখন বলি যে আমাদের এখন আগেকার, মানে আমার মনে হয় যে আমরা লাস্ট জেনারেশন যারা কাকা জ্যাঠাদের এই এতগুলো নাম জেনে এসছি, আর ভবিষ্যতের জেনারেশনের প্রায় সম্ভাবনা নেই। সেটা হচ্ছে যে বড় কাকা, মেজো কাকা, সেজো কাকা, ঠিক আছে, ন কাকা, ফুল কাকা, রাঙা কাকা, ঠিক আছে, এই এই শব্দগুলো কোথা থেকে আসতো তখনকার দিনে? শুনুন, ব্যাপারটি হচ্ছে এটি নিয়ে কোনো মানে আমি বলতে পারবো না এটি শেষ কথা। আচ্ছা, এটি নিয়ে বিতর্ক রয়েছে। কীরকম বিতর্ক আপনি আপনার বক্তব্যের মাঝেই বুঝিয়ে দিয়েছেন। বড়, মেজো, সেজো এই fixed. পর্যন্ত কিন্তু ফিক্সড। প্রথম জনকে বড় বলবো, পরের জনকে মেজো বলবো, তারপরের জন সেজো বলবো, এ পর্যন্ত ঠিক আছে। তারপর এসে গেছে কি ন। হুম ন শব্দটা এসছে নব থেকে। নব মানে নূতন, তো নতুন। তো নতুনকে ন বলছে, ন কাকা। আবার অনেকে ওই ন কাকা না বলে বলছে নতুন কাকা, আচ্ছা, নতুন দা। শ্রীকান্ত উপন্যাসে নতুন দা রয়েছে, একটি একটি বিশেষ চরিত্র। তো যাই হোক, নকে নতুনও বলছেন অনেকে। হুম এবার তারপর এসে গেল ফুল, তারপরে রাঙা কাকা। হ্যাঁ, এবার এ নামগুলি স্থান বিশেষ বদলায়। ধরুন আপনার পরিবারে এভাবে বলা হতো, অন্য জেলার একটি পরিবারে ফুল বলতে 5 জনকে নয়, ষষ্ঠ জনকে বোঝাচ্ছে। এগুলি বদলায়। আচ্ছা, সম্পর্কগুলো বল। হ্যাঁ, সম্পর্কগুলি কিন্তু এখন আর এখনকার জেনজি এর কাছে ইরেলিভেন্ট, কারণ ওই ফুল নব দিয়ে না, মোটামুটি দেখুন পৌঁছয় না। সিনেমা চলছে ফুল ফুল পিসি। পিসি ও কিছু একটা হবে, হ্যাঁ, মানে ফুল পিসিটা আমার এখনো মনে ফুল রয়েছে। পিসি। হুম তো যাই হোক, এটি সাহিত্য পড়তে গেলে বা আমাদের ছোটবেলাকার ইতিহাস, এগুলো কিন্তু আমরা ব্যবহার করেছি কম বেশি। আমার অনেকে। এখনো মনে হয় যে যে ও ফুল পিসি ও এ ডট, হ্যাঁ হ্যাঁ, এই সিনেমাটার নাম, বাংলা সিনেমা, হলে চলছে এখন। বানান বা বাংলা ভাষা থেকে আরেকটু সরে গিয়ে বলছি, যেটা আপনার সাবজেক্ট বা বাংলা ও প্রকৃতি, তো সেই জায়গায় যে এই যে প্রকৃতি নিয়ে যে আপনার কাজ, সেগুলো থেকেও আমি জিজ্ঞেস করবো যে এই মানে বাংলা ভাষার সাথে নেচার দুটো খুব আলাদাও বলবো না, আবার খুব একও বলবো না, এই দুটোকে মেলালেন কি করে? ধ্বনি তত্ত্ব, বর্ণমালা, ব্যাকরণ, কঠিন কথা। আমরা ছোটবেলায় এই ক্লাসগুলিকে মানে ঘুম পেত আমাদের। যদি বলি অনেকেই কিন্তু মানবে না আমার কথা। তো আমি যদি এখন এই চর্যাপদ যখন এবার আমি যদি এখন সমাস পড়াতে যাই, আমি যদি এখন ধ্বনিতত্ত্ব পড়াতে যাই, যে বইগুলি বাজারে সব থেকে কম বিক্রি হয়, তো আমার আলোচনা কেউ শুনবেন না। এর বিষয়ে আমি কিন্তু অনেকটা মানে বলবো কি বলতে পারেন। এইবার সেই জন্য আমি কি করলাম পরিকল্পিতভাবে, এটি একদম পরিকল্পিতভাবে, যে আমি প্রকৃতিটাকে তুলে ধরবো। এটি বেশিরভাগ মানুষ পছন্দ করবেন, এবং বাংলার প্রকৃতি, বাংলার প্রকৃতি। এবার এটা করলে কি হবে, ধরুন আমি পরপর 5টা ভিডিও করলাম প্রকৃতি নিয়ে, করতে করতে হঠাৎ করে যেটি আমার কাঙ্ক্ষিত, যেটি আমার লক্ষ্য, বর্ণমালা নিয়ে একটি আলোচনা করব। তো যিনি আমাকে দয়া করে দেখেন, তিনি ভাববেন ভদ্রলোক প্রকৃতি নিয়ে কাজ করছেন, ফুল নিয়ে, পাখি নিয়ে বেশ বলছিলেন, দেখি বর্ণমালা নিয়ে কি বলছেন। জাস্ট
এইরকম একটি লক্ষ্য নিয়ে, হ্যাঁ, মানে কিন্তু আপনার তো প্রকৃতির ভিডিও প্রচন্ড মানুষ অ্যাকসেপ্ট করেন। আমি তো প্রকৃতির ভিডিওটা তো এমনই জিনিস, আপনি একটি ফুল তুলে ধরলেন, হুম হ্যাঁ, আমি মাকাল ফল, মাকাল ফল আমরা প্রবাদে ব্যবহার করি। আপনার এই মৌমাছির ভিডিওটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আমি না আপনার প্রকৃতিকে নিয়ে কথাতে তো আসবো, আমি বলছি যে এই রানী মৌমাছির যে ভিডিওটা দিয়েছিলেন, আপনি আরেকবার আমাদের দর্শকদের জন্য একটু বলুন যে মৌমাছির বাসায় কি কি হয়। দেখুন, প্রথমে জানিয়ে রাখি এই বিষয়টা ছোট জাগুলিয়ায় একজন মৌ পালক, তার সঙ্গে আমার এই বিষয়টা তুলে ধরেছিলাম। তো ভদ্রলোকের সঙ্গে আমার 1 বছর আগে আলাপ। উনি আমাকে বলেছিলেন আসুন, ওনার বাড়িতেও গেছিলাম এবং উনি আমাকে বোঝালেন যে এই বিষয় মৌমাছির ভিতরে এইরকম একটা চমৎকার বিষয় রয়েছে। তো ঠিক আছে, আমি যাব, খুব ইন্টারেস্টিং বিষয়। এবং আমরা তো মৌমাছি সম্পর্কে অল্প অল্প বইতে কিন্তু লেখা থাকে, আমাদের পাঠ্যে রয়েছে, হ্যাঁ। তো সেখানে জানতাম যে, এবং আমরা যারা বইও পড়িনি তারাও জানি রানী মৌমাছি, পুরুষ মৌমাছি, শ্রমিক মৌমাছি, হ্যাঁ। এবং অদ্ভুত তাদের জীবন, যে শ্রমিক মৌমাছি একবার কামড়ালে সে আর বাঁচবে না, সে জানে, তবু সে কামড়ায়। হ্যাঁ, এই যে কথাগুলো কম বেশি আমরা জানি, এবং কি হচ্ছে, আমার বিশ্বাস ছিল যে এই বিষয়টা মানুষ আরো বেশি জানতে চায়। আচ্ছা, শ্রমিক মৌমাছি কাউকে একবার কামড়ালে সে আর বাঁচবে না। একটাই হুল থাকে, এবং আমাদের যদি কামড়ায় সেই হুলটা থেকে যায়, হ্যাঁ, এবং সেই হুলটা যে থেকে রেখে গেল সে, তো তার তো দ্বিতীয় হুল হবে না, সে মারা যাবে, সে জানে, সে বোঝে, তবু সে কামড়ায়। আপনি তাহলে প্রকৃতি নিয়ে কি ধরনের ভিডিও বানান? দেখুন, খুব ইন্টারেস্টিং হয় বিষয়গুলো, এবং আমি চেষ্টা করি আমাদের চারিপাশে যে চেনা জানা, সাহিত্যে পড়েছি বা ব্যবহার করেছি বাস্তব জীবনে, এইগুলো। যেমন আমি যদি বলি মাকাল ফল, আমরা তো প্রবাদে ব্যবহার করি যে দেখতে সুন্দর অথবা তার কোনো গুণ নেই, তাকে তো আমরা মাকাল ফল বলি। তাহলে মাকাল ফল নামে তো বাস্তবে একটি ফল রয়েছে। আচ্ছা, সেই ফলটা চমৎকার, বুঝলেন? আমার মনে হয় না পৃথিবীতে ওর থেকে বেশি সুন্দর ফল আছে দেখতে, সেটাকে খাওয়া যায় না। সেই মাকাল ফলটা যদি আমি তুলে ধরি, কার না দেখতে ভালো লাগে? নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, এবার ধরুন আলোচনায় এসে যায় 14 শাকের কথা। সো আমার এটা জানতে খুব ইচ্ছা করে, এই যে কালী পুজোর আগের দিন আমরা 14 শাক খাই, ভূত চতুর্দশী বলা হয় ওই দিনটিকে। ভূত চতুর্দশীর দিন এই 14 শাকেরও তো একটা ইতিহাস আছে নিশ্চয়ই। এবং আমাদের বাপ ঠাকুরদা, আমাদের ঠাকুমা 14 পুরুষ, 14 শাক, 14 পুরুষ পিছিয়ে যদি যাই, তারা তো খেতেন। এখন ওই 14 শাককে আমরা চিনি, আমরা কি করি, বাজারে যাই, যে কোনো 14টা শাক আমাদের সামনে তুলে দিয়ে বলেন, 14টাও লাগে না, 4-5টা কেটে মিশিয়ে বলেন এটি 14 শাক। কিন্তু আপনি যদি পঞ্জিকা খোলেন, পঞ্জিকায় কিন্তু এই 14টা শাকের নাম উল্লেখ রয়েছে। আপনি ভেষজ উদ্ভিদের বই রয়েছে ভালো ভালো বাজারে, সেখানে পেয়ে যাবেন। তো আমি কি করি, ওই 14টা শাককে আলাদা আলাদাভাবে মানুষের সামনে তুলে ধরি, যে দেখুন এটিকে এই শাক বলে। যেমন আমি যদি একটি শাকের নাম বলি, শুষ্নী শাক। শুষ্নী শাক আপনি চেনেন না মনে হয়? নাম শুনেছি, নাম শুনেছেন। তো এই শুষ্নী শাক, আলাদা করে শুষ্নী শাক এনে কোনোদিনও খাইনি। হ্যাঁ, তো শুষ্নী শাক 14 শাকের ভিতরে একটি। আচ্ছা। এবং শুষ্নী নাম শুনলেই কিন্তু শোয়া, ঘুমানোর একটি কথা এসে যাচ্ছে, জানেন তো? ওই শুষ্নী শাক খেলে ঘুম পায়, অর্থাৎ যারা ঘুমের সমস্যা আছে তারা যদি ওই শাকটি খান উপকারী পাবেন। হ্যাঁ, তো এই বিষয়গুলো আস্তে আস্তে মানুষের সামনে তুলে ধরি এবং শাকগুলিকে দেখাই, দেখুন এটাকে এই বলে, আমাদের পূর্বপুরুষেরা এটা খেতেন। হ্যাঁ, তাহলে মানুষ পছন্দ করেন এবং জানতেও পারেন, এটা আমারও ভালো লাগে, অনেকেই তো উৎসাহিত করেন। বাংলা, বাঙালি এবং প্রকৃতি, এইগুলো নিয়ে আপনার খুব ভালো চলছে। আচ্ছা, আমি লাস্ট একটা প্রশ্ন করে নিই। আপনার ভিডিওতে দেখছিলাম আবৃত্তি নাকি আবৃত্তি, সঠিক উচ্চারণটা কি? এটা আমার নিজের কাজের ফিল্ড বলে আমি জিজ্ঞাসা করে রাখছি। বিষয়টা হচ্ছে রিকার নিয়ে, আপনি ঘুরে ফিরে ওই বর্ণেই যাচ্ছেন। আসলে আমার কাজ ওই বর্ণই নিয়ে। রি যদি শব্দের শুরুতে থাকে আমাদের কোনো সমস্যা নেই। কিরকম? বৃত্ত। তাহলে বয় রিটাকে আমরা উচ্চারণে কিভাবে প্রকাশ করতে পারি? বয় রফলা হ্রস্ব ইকার দিয়ে। আপনি বয় রি বলছেন, তো বৃত্ততে বয় রি বলছেন, এবং সেই রিকারটি কোথায় রয়েছে? শব্দের শুরুতে।
তাহলে আমি ওটাকে উচ্চারণ মানে মুখে যেটা বলছি সেটি যদি প্রকাশ করতে চাই লিখে, উচ্চারণের অভিধানে যেভাবে লেখা থাকে, বয় রফলা হ্রস্ব ইকার, হুম রিকারের উচ্চারণ হচ্ছে ওটা যদি শব্দের শুরুতে থাকে, হুম মাঝে এসে গেলে ওই দ্বিত্ব ঘটে যাওয়ার একটি প্রবণতা এসে যায়। যেভাবে আমরা বলেছি বফলা, মফলা, জফলা যদি শব্দের শুরুতে বা শেষে থাকে তাহলে যার নিচে যুক্ত থাকে সেটিকে ডবল করে দেয়। হুম একইভাবে রিকার যদি শব্দের মাঝে থাকে বা শেষে থাকে তাহলে ওই দ্বিত্ব করে দেওয়ার, ডবল করে দেওয়ার একটি প্রবণতা এসে যায়। একটি উদাহরণ যদি আমরা নিই, মাঝে রয়েছে বৃত্তি বলেছেন আপনি, আ লাগিয়ে দিন, হুম তাহলে কি এসে যাচ্ছে? ডাবল করে দেবে, আবৃত্তি। আচ্ছা, আবৃত্তি। এটিই কিন্তু আপনি বেশিরভাগ মানুষের কাছে শুনতে পাবেন, তারা অর্থাৎ শিক্ষিত। আবৃত্তি নয়। না, আমি বলছি আমাদের প্রবণতার কথা। হুম আর সঠিকটার কথা পরে যাচ্ছি, আগে আমি আচ্ছা। বলছি যদি রিকার মাঝে থাকে শেষে থাকে তাহলে ডাবল করে দেবে, এটি হচ্ছে স্বাভাবিক প্রবণতা। এবং আপনি শিক্ষিত বাঙালি কাছ থেকেই শুনবেন, তারা কিন্তু বলবেন আবৃত্তি। বিশেষ করে যারা মানে এই শিল্পের সঙ্গে যুক্ত নয়, বাচিক শিল্পী নয় যারা, তারা কিন্তু এভাবেই বলেন। এবার ওই কথা হচ্ছে গিয়ে না রিকার, এবার ব্যাপারটি হচ্ছে পণ্ডিতেরা যেটা বলেন, রিকার যদি মাঝে থাকে তাহলেও কিন্তু ডাবল করা যাবে না। অর্থাৎ আবৃত্তিটাই সঠিক শব্দ। ওই ডাবল ব থেকে একটি ব কেটে দিন, তাহলে থেকে যাচ্ছে আবৃত্তি। এভাবে আমাদের বলতে হবে, কিন্তু এটি কিন্তু শিখতে হয়, এটি গুরুমুখী বিদ্যার মতো, বুঝেছেন? অবশ্যই এটা স্বাভাবিক প্রবণতা নয় বাংলার। বাংলার স্বাভাবিক প্রবণতা হচ্ছে দ্বিত্ব করে দেওয়ার। কর্তৃপক্ষ না, কর্তৃপক্ষ। হ্যাঁ, আপনি একটা সহজ উদাহরণ, পিতৃ, হ্যাঁ পিতৃ, পিতৃপক্ষ। হ্যাঁ, তো ওখানে তো একবারই উচ্চারণ করছি, না ডবল হয়ে যায়। দেখুন পিতে একটি ত এসে যাচ্ছে, পিতৃ, এটি হচ্ছে স্বাভাবিক প্রবণতা, মাতৃ। এইবার ব্যাকরণবিদেরা, পণ্ডিতেরা যদি বলতে বলেন তাহলে আমাকে মানে চেষ্টাকৃত উচ্চারণ বলবো, হ্যাঁ, মাতৃ। হ্যাঁ, এটি স্বাভাবিক প্রবণতা নয়, স্বাভাবিক উচ্চারণ নয়। না, অসাধারণ সময় কাটলো, অনেক কিছু জানলাম। তবে বাংলা ভাষা নিয়ে আরো অনেক কিছু জানা বাকিও রইল। আমি তো আবার আসবো আপনার সঙ্গে, আমি তো কথা দিয়েছি আমাদের মাঠে আপনাদের নিয়ে যাব, বর্তির বিল, ওখানে গিয়ে একদিন পডকাস্ট হবে। আপনি একটু মাঠে যান, কেন এই চাপ দেওয়ালের মাঝে? নিশ্চয়ই। অনেক আরো একবার ধন্যবাদ আজকে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। একটা খাঁটি বাঙালির দুজন বাঙালিয়ান আর আড্ডা হলো আজকে। বেশ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।